ঠিক আছে, বলুন। বেশ। আজকে ক্লাস নিচ্ছেন অঙ্ক স্যার শাওন রয় স্যার, ম্যাথামেটিক্সের ফ্যাকাল্টি। আজকের যে টপিক এরিয়া এন্ড পেরিমিটার, সেই টপিকটা উনি বোঝাবেন তোমাদেরকে। আমাদের টেটের সিলেবাসের অন্তর্গত এই টপিকটা আছে এবং এই টপিকের যে নোট সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটে বিগত বছরে যে প্রশ্নপত্র এসেছিল টেটে, সিটেট বা পশ্চিমবঙ্গ টেট, সেগুলোকেও আমরা কভার করে নোটটাকে রেডি করে দিয়েছি এবং নোটের মধ্যে একটা প্র্যাকটিস সেটও দেওয়া আছে। অর্থাৎ পুরো অঙ্ক বোঝার পর তুমি প্র্যাকটিস সেটও করতে পারবে। তো পরবর্তী ক্লাস পরিচালনা করার জন্য আমি শাওন রয় স্যারকে অনুরোধ করব। প্রত্যেকে শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, বোর্ড দেখতে পাচ্ছ প্রত্যেকে? আচ্ছা, আজকে আমরা যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে এরিয়া অ্যান্ড পেরিমিটার। টেট, সিটেট সহ ঝাড়খণ্ড টেট প্রায় প্রত্যেক জায়গাতেই এই টপিকটা রয়েছে এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা তোমরা যেটাই দিতে যাও না কেন, তাতে সে পুলিশের হোক বা এসএসসি হোক, যে কোনো পরীক্ষাতেই কিন্তু এই টপিক থেকে প্রশ্ন করা হয়ে থাকে। ফলে টপিকটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে আমরা চলে আসি এরিয়াতে। হোয়াট ইজ এরিয়া? আমরা ছোটবেলাতেই এরিয়া সম্বন্ধে বেশ কিছু ধারণা পেয়েছি। এরিয়ার বাংলা হচ্ছে পরিধি বা পরিসীমা। কাকে বলবো? কোনো একটা জিওমেট্রিক্যাল শেপ বা কোনো জ্যামিতিক আকৃতির পরিসীমা বা পরিধি। কোনো জ্যামিতিক আকৃতি বা কোনো দ্বিমাত্রিক জ্যামিতিক চিত্রের পরিসীমা বা পরিধি বলতে বোঝায় তার ঠিক চার ধারের দৈর্ঘ্য। কেমন? ধরো আমি একটা স্কয়ার আঁকছি, অর্থাৎ একটা বর্গক্ষেত্র আঁকছি, তাহলে এর এরিয়া বা পরিধি কি হবে? এর এই বাহু অর্থাৎ প্রথম বাহুটা যোগ দ্বিতীয় বাহুটা যোগ তৃতীয় বাহুটা যোগ চতুর্থ বাহুটা। অর্থাৎ এটাকে যদি নাম দিই আমি এ বি সি ডি, তাহলে এর এরিয়া হবে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। যদি আমি একটা ট্রায়াঙ্গেল ভাবি, দেখো আমি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ এঁকেছি, এর এরিয়া কি হবে? সরি সরি, এরিয়া বলছি, এটা পেরিমিটার। হ্যাঁ, পেরিমিটার। তাহলে এর পেরিমিটার কি হবে? এর পেরিমিটার হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ, অর্থাৎ এই প্রথম বাহুটা যোগ দ্বিতীয় বাহুটা যোগ তৃতীয় বাহুটা। যদি তুমি একটা বৃত্তের ক্ষেত্রে ভাবো, বৃত্তের ক্ষেত্রে পরিসীমাকে আমরা বলে থাকি পরিধি। অর্থাৎ এর ঠিক চার ধারে, অর্থাৎ একটা যদি বৃত্তাকার মাঠ হয়, ঠিক চারপাশে ঘুরে আসতে আমরা ঠিক যে পরিমাণ পথ অতিক্রম করতে হয় সেটাকেই বলি তার পরিধি বা পেরিমিটার। এবার আসি আমরা এরিয়াতে। এরিয়ার বাংলা হচ্ছে ক্ষেত্রফল। কাকে বলবো ক্ষেত্রফল? ক্ষেত্রফল বলতে বোঝায় কোনো একটা দ্বিমাত্রিক বস্তু বা কোনো একটা 2D জিওমেট্রিক্যাল শেপ কোনো সমতলের উপর ঠিক যে পরিমাণ জায়গা দখল করে থাকে। অর্থাৎ যদি আমি একটা আয়তাকার কোনো বস্তুর কথা কল্পনা করি, তাহলে এটা এই যে সমতলটা দেখতে পাচ্ছ, এই সমতলের উপর ঠিক যে পরিমাণ জায়গাকে দখল করে আছে, অর্থাৎ ঠিক এই পরিমাণ জায়গা, এইটাকে বলবো এর এরিয়া। অর্থাৎ
আমরা জানি যে এর ক্ষেত্রে এরিয়া বার করার সূত্র, যদি এইটাকে আমরা দৈর্ঘ্য বলি, এটাকে আমরা প্রস্থ বলি, তো এর এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। একইভাবে যদি একটা বৃত্ত ভাব, তাহলে বৃত্তের ক্ষেত্রে এরিয়াটা কি হবে? ঠিক এর ভিতরের অংশটা, অর্থাৎ বৃত্তাকার জিওমেট্রিক্যাল শেপটা কোন সমতলের উপর ঠিক যে পরিমাণ জায়গা দখল করে আছে সেটাকেই বলবো তার এরিয়া। বৃত্তের ক্ষেত্রে এরিয়াটা কি হয়? পাই ইন্টু আর স্কোয়ার। আশা করি এই সম্পর্কে ধারণা প্রত্যেকেরই আছে। আচ্ছা, কি পার্থক্য তাহলে দুটো এরিয়া এবং এই পেরিমিটার, এর মধ্যে ডিফারেন্সটা তাহলে কি? এরিয়া হচ্ছে কোন দ্বিমাত্রিক বস্তু বা কোনো 2D জিওমেট্রিক্যাল শেপ কোন সমতলের উপর ঠিক যে পরিমাণ জায়গাকে দখল করে থাকে বা তার অবস্থান নিতে ঠিক যে পরিমাণ জায়গার দরকার হয় সেটাকে আমরা বলবো এরিয়া। পেরিমিটার কি? কোন দ্বিমাত্রিক বস্তু তার ঠিক চারিধারের দৈর্ঘ্যকেই আমরা বলবো তার পরিধি বা পরিসীমা বা পেরিমিটার। এককের ক্ষেত্রেও কি পার্থক্য রয়েছে? এরিয়ার ক্ষেত্রে এককগুলো হচ্ছে সব বর্গ একক, এর ক্ষেত্রে সব এককগুলো হচ্ছে বর্গ একক বা স্কয়ার ইউনিট। অর্থাৎ সেন্টিমিটার থাকলে হয়ে যাবে সেন্টিমিটার স্কয়ার, মিটার থাকলে হয়ে যাবে মিটার স্কয়ার, কিলোমিটার থাকলে হয়ে যাবে কিলোমিটার স্কয়ার। আর পরিসীমার ক্ষেত্রে বা পরিধির ক্ষেত্রে, বা এটাকে আমরা পেরিমিটার বলছি, পেরিমিটার বলছি, এর ক্ষেত্রে এককটা কি হবে? এর ক্ষেত্রে এককটা নরমাল একক হবে, অর্থাৎ কোন দৈর্ঘ্যের যে একক হয় এটাও তাই। কারণ তুমি যদি একটি বৃত্তাকার পার্ক ঘুরে আসো, তো তুমি এটাকে কিভাবে মেজার করবে? আইদার মিটার অথবা সেন্টিমিটার অথবা কিলোমিটারই তো মেজার করবে। তো এটাকে নরমাল একক, সেন্টিমিটার মিটার বা কিলোমিটার যেরকম হয় সেরকমই থাকবে। এবার আমরা এক একটা করে জ্যামিতিক আকৃতি নিয়ে একটু কথা বলি এবং তাদের ক্ষেত্রে এরিয়া এবং পেরিমিটার কি করে বার করবো সেটা একটু দেখি। প্রথমেই আমরা আসি স্কোয়ারের ক্ষেত্রে বা বর্গক্ষেত্র। কাকে বলে বর্গক্ষেত্র? কেউ বলতে পারবে বর্গক্ষেত্র কাকে বলে? চারটি বাহু যে দ্বারা চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। আর কেউ বলবে? প্রত্যেকটি কোণ সমকোণ। প্রত্যেকটি কোণ সমকোণ, অর্থাৎ যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, এটাই তো? এবং যে ক্ষেত্রে ওই চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমান হতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছো। যারা যারা যেগুলো বলেছো ঠিকই বলেছো। এত কিছু বলার দরকার নেই, শুধুমাত্র এটুকুই বললে হবে যে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং যে কোনো একটা কোণ সমকোণ হলেই হবে। বা তোমরা যারা বলছো যে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং চারটি কোণই সমকোণ, সেটা একটা বর্গক্ষেত্র। কর্ণ সম্পর্কে কোনো কমেন্ট আলাদা করে করার দরকার নেই। আচ্ছা, তাহলে এই বর্গক্ষেত্রের আমি একটা নাম দিচ্ছি এ বি সি। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সবাই সমান। অর্থাৎ এ বি ইকুয়ালস টু বি সি ইকুয়ালস টু সি এ, সরি সি ডি ইকুয়ালস টু হচ্ছে ডি এ। তাহলে এর ক্ষেত্রে পেরিমিটার কি হবে? পেরিমিটার বলতে বোঝায় কি? এর চার ধারের দৈর্ঘ্য। অর্থাৎ প্রথমে আমি এখান থেকে যদি যাত্রা শুরু করি, তাহলে এখান থেকে প্রথমে বি তে পৌঁছাবো, বি থেকে সি তে, সি থেকে ডি তে, ডি থেকে এ তে। অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি এ, সরি সিডি প্লাস ডিএ। যেহেতু চার ধারের দৈর্ঘ্যই সমান, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 ইন্টু বাহু বা 4 ইন্টু সাইড
তাহলে এরিয়াটা কি হবে? এর ক্ষেত্রে এরিয়া হচ্ছে, দেখো যদি আমি এটাকে একটা সমকোণী ত্রিভুজে ভেঙে ফেলি, তবে এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? কিন্তু দেখো এখানে এরকম সমকোণী ত্রিভুজ কটা তৈরি হচ্ছে? এই একটা আর এই একটা, অর্থাৎ এটা 2 দিয়ে গুণ হবে। তাহলে দেখো আমার থাকছে এই 2 আর এই 2 কেটে গেলে ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু এই ভূমি অর্থাৎ এই বাহু, এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা এর দৈর্ঘ্য সমান, তাই জন্য আমরা এটাকে লিখছি, ভূমির জায়গায় লিখছি বাহু গুণ বাহু, বা লেখা যায় বাহু স্কয়ার। তাহলে এর এরিয়া আমি কি পেলাম? বাহু গুণ বাহু বা সাইডের স্কয়ার, তাই তো? এবার চলে আসি আমি রেক্ট্যাঙ্গেল, বা এটাকে আমি বলি আয়তক্ষেত্র। কাকে বলে আয়তক্ষেত্র বলো তো? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান বিপরীত বাহু দৈর্ঘ্যগুলি সমান এবং যে কোণগুলি চতুর্ভুজের সমকোণ। বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এটা ছাড়া আর কেউ কিছু বলবে? আর একটি কোণ সমকোণ। এক্স্যাক্টলি। যে বললে যে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান, দেখো তো এই চতুর্ভুজেরই তো বিপরীত কোণ সমান, কিন্তু এইটা তো আয়তক্ষেত্র নয়। কেউ একজন বললে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, দেখো তো এর ক্ষেত্রে বিপরীত বাহুগুলো তো সমান এবং সমান্তরাল, এবং কিন্তু এটা তো কোণগুলি আয়তক্ষেত্র সমকোণ হবে নয়। স্যার আয়তক্ষেত্রতে। হ্যাঁ, কোণগুলি এবার সমকোণ। যারা একটা এক্সট্রা পয়েন্ট জুড়েছে এর সাথে, যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তো বটেই, তার সাথে আরো একটা এবং কোণ, কোণ যে কোনো একটা কোণ কতক্ষণ 90 ডিগ্রি, তাকে আমরা বলবো কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে পিরিমিটারটা কি হবে বলতো? এই 2 বাহু, ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হ্যাঁ, যোগ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, এটাকে যদি আমি দৈর্ঘ্য বলি, এটাকে যদি আমি প্রস্থ বলি, তাহলে কটার দৈর্ঘ্যের যোগ হবে? দেখো এই একটা দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য, আর দেখো কটা প্রস্থ রয়েছে? এই একটা প্রস্থ, এই একটা প্রস্থ, প্লাস 2 ইন্টু প্রস্থ, তার মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এরিয়াটা কি হবে? একই রকম বর্গক্ষেত্র। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। হ্যাঁ ঠিক, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এদের ক্ষেত্রে কিন্তু একক গুলো সব বর্গ এককে হবে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ যদি মিটারে দেওয়া থাকে তাহলে এককটা কিন্তু হবে বর্গ মিটার। এক্ষেত্রে পেরিমিটারের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ যদি মিটারে দেওয়া থাকে তাহলে পেরিমিটারটাও কিন্তু সেই মিটারেই হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি সার্কেলের ক্ষেত্রে বা বৃত্ত। কাকে বলে বলতো বৃত্ত? কেউ বলতে পারবে বৃত্ত কাকে বলে?
কোন একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে যদি একটি চলমান বিন্দু সম দূরত্ব অবলম্বন করে এইভাবে চলতে থাকে, তবে এই চলমান বিন্দুর সঞ্চার পথ অর্থাৎ যে পথে সে চলে সেই চলার পথটাকে আমরা বলে থাকি কি? বৃত্ত। কোন স্থির বিন্দু, দেখো এই বিন্দুটা স্থির, এ চলছে না, তাকে কেন্দ্র করে একটা চলমান বিন্দু সম দূরত্ব, এই দূরত্বটা দেখো সব সময় সমান, সম দূরত্ব অবলম্বন করে যদি একটা নির্দিষ্ট পথে চলতে থাকে, তবে এই চলমান বিন্দুর যে সঞ্চার পথ বা যে পথে এ চলে তাকে আমরা বলবো, সেই সঞ্চার পথে যে চিত্র তাকে আমরা বলবো বৃত্ত। এখন বৃত্তের ক্ষেত্রে পেরিমিটারটা কি হবে? দেখা গেছে পরীক্ষা করে যে বৃত্তের, এইটা আমরা জানি কি ব্যাসার্ধ, এটাকে আমরা আর বলছি। দেখা গেছে বৃত্তের, আর এইটা হচ্ছে বৃত্তের পরিধি। বারবার এক্সপেরিমেন্ট করে করে দেখা গেছে বৃত্তের পরিধি এবং ব্যাস অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ, এইটার মান পাওয়া গেছে পাইয়ের সমান। বিজ্ঞানীরা বিভিন্ন রকমের বৃত্ত নিয়ে তাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখেছে যে দেখা গেছে যে বৃত্তের পরিধিগুলোকে যখন আমি ফিতে দিয়ে মাপছি এবং তাদের ব্যাস দিয়ে সেটাকে ভাগ করছি, তার মান পাইয়ের সাথে সাথে সমান। তাহলে আমরা কি পাচ্ছি? পরিধি বাই, যদি ব্যাস আর হয়, ব্যাসার্ধ আর হয়, তাহলে ব্যাসটা কত হবে? 2r 2r ইকুয়ালস টু পাই। তার মানে দেখো আমি এখান থেকে কি পেয়ে যাচ্ছি? পরিধি সমান সমান এই এটাকে যদি গুণ করো তাহলে কি পাচ্ছ? 2 পাই r। পাই আর, যেখানে পাইটা কি বলতো? 22/7। পাই একটা অমূলক সংখ্যা যার মান প্রায় প্রায় 22/7 কাছাকাছি। 22/7 একদমই নয়, বাট 22/7 কাছাকাছি আমরা অঙ্ক যাতে সহজে মেলে তার জন্য কখনো কখনো 22/7 বা কখনো কখনো 3.14 এই ধরনের মান ইউজ করে থাকি। কিন্তু মনে রাখো পাইয়ের কিন্তু এক্সাক্ট মান এই দুটোর কোনোটাই নয়, এরা সবাই 22 পাইয়ের মানের কাছাকাছি মান। এরপরে আসি আমরা ক্ষেত্রফল বা এরিয়া কি হবে। স্যার বলছিলাম কি বৃত্তের যে ফার্স্ট অংশ ওটা একটু আরেক বুঝিয়ে দিন আলাদা আলাদা করে। কোনটা কোনটা বলো? স্যার বৃত্তের যে আপনি ব্যাসার্ধ কেন্দ্র এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিন না, যে বৃত্তের যে আচ্ছা মানে আচ্ছা টোটাল যে আচ্ছা পাঁচটা আচ্ছা অংশ থাকে। করে দিচ্ছি। বৃত্তের আমরা কি সংজ্ঞা বলছিলাম? কোন একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে যদি একটি চলমান বিন্দু সম দূরত্ব অবলম্বন করে চলে, তাহলে সেই চলমান বিন্দুর যে সঞ্চার পথ তাকে আমরা বলছিলাম বৃত্ত। এখন যে বিন্দুটিকে কেন্দ্র করে এই চলমান বিন্দুটি ঘুরলো, যে বিন্দুটি অর্থাৎ স্থির ছিল, তাকে আমরা বলে থাকি কেন্দ্র। এই চলমান বিন্দুটি এই নির্দিষ্ট দিকে চলার ফলে যে পথ তৈরি হয়েছে এটাকে আমরা নাম দিই পরিধি। এবং এই যে কেন্দ্র থেকে পরিধির উপরের যে কোনো বিন্দু, অর্থাৎ যে সম দূরত্বটা অবলম্বন করে এটা চলছিল, অর্থাৎ বৃত্তের কেন্দ্র এবং পরিধির উপর যে কোনো একটা বিন্দুকে তুমি যদি জুড়ে দাও, যেটা পাবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন যদি তুমি বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দু নাও, ধরো আমি এখানে একটা বিন্দু নিয়েছি, এখানে একটা বিন্দু নিয়েছি, নিয়ে যদি জুড়ে দাও, তাহলে যে সরল রেখাংশটা পাচ্ছ সেটাকে আমরা বলি বৃত্তের জ্যা। তাহলে জ্যা অনেক রকম হতে পারে। দেখো তুমি যদি এখান থেকে একটা এখানে একটা বিন্দু নিতে, তাহলে এখানেও একটা জ্যা হতো। তুমি যদি এইখানে আর এইখানে একটা নাও, তাহলে এটা একটা জ্যা হবে। এখান থেকে এখানে একটা নাও, এটা একটা জ্যা হবে। অনেক জ্যা হতে পারে, অসংখ্য জ্যা আঁকা যায় কোনো একটা বৃত্তের মধ্যে। কিন্তু দেখো কিছু কিছু জ্যা তো এইরকম কেন্দ্র বরাবরও যাবে না, কিছু কিছু দেখো এই কেন্দ্র বরাবরও যাচ্ছে। এই কেন্দ্র বরাবর যে জ্যাগুলো এঁকেছি দেখো সেই জ্যাগুলো বাকি সমস্ত জ্যায়ের থেকে ছোট বড়,
অর্থাৎ কেন্দ্রগামী জ্যা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা। এই বড় জ্যাগুলোকে আমরা নাম দিই বৃত্তের ব্যাস। দেখো একটা ব্যাস দুটো টুকরো টুকরো অংশ নিয়ে গঠিত। এই টুকরো টুকরো অংশগুলোকে একটা কি বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে এটাকে যদি আমি আর বলি, তাহলে ব্যাস সমান সমান আমরা লিখতে পারি কি আর প্লাস আর, 2R অর্থাৎ 2r। তার মানে হচ্ছে 2 গুণ ব্যাসার্ধ। তাহলে কি কি দাঁড়ালো? বৃত্তের মাঝখানে যে বিন্দুটি রয়েছে, যত যাকে কেন্দ্র করে চলমান বিন্দু ঘোরে তাকে আমরা বলি কেন্দ্র। চলমান বিন্দুটি যে পথে চলে এই যে ছবিটা তৈরি করেছে সেই পথটাকে আমরা বলি পরিধি। বৃত্তের কেন্দ্র তার সাথে বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু জুড়ে দিলে যেটা পাবো সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দু, এনি টু পয়েন্ট, যা খুশি তুমি নিয়ে নাও, সেই দুটোকে যদি তুমি জুড়ে দাও তুমি পেয়ে যাবে বৃত্তের একটা জ্যা। দেখো এখানে এই একটা পয়েন্ট এই একটা পয়েন্টকে জুড়েছি, এখানে এই একটা পয়েন্ট এই একটা পয়েন্টকে জুড়েছি, সবই হচ্ছে বৃত্তের জ্যা। এখন জ্যা আঁকতে আঁকতে আমরা দেখলাম কিছু জ্যা একদম কেন্দ্র দিয়ে যায় এবং এই জ্যাগুলোই বাকি সমস্ত জ্যায়ের থেকে বড়। তাই আমরা বলছি বৃত্তের কেন্দ্রগামী জ্যা হচ্ছে সবচেয়ে বৃহত্তর জ্যা এবং এই জ্যাগুলোকে নাম দিয়েছি আমরা ব্যাস। এবং আমরা দেখছি ব্যাস হচ্ছে দুটো টুকরো টুকরো অংশের সমন্বয়ে গঠিত, এই একটা টুকরো এই একটা টুকরো, এবং প্রত্যেকটা টুকরো হচ্ছে একটা ব্যাসার্ধ। তাহলে এটাকে আমি লিখতে পারি ব্যাস সমান সমান আর প্লাস আর, প্রত্যেকটা ব্যাসার্ধকে যদি আমি আর বলি তার মানে হচ্ছে 2r, অর্থাৎ 2 গুণ ব্যাসার্ধ। ঠিক আছে? এরপরে আমরা আসি এর এরিয়াতে। কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার এরিয়া হবে পাই ইন্টু আর স্কোয়ার। অর্থাৎ পাই যেখানে তার মানটা বসাচ্ছ তুমি 22/7 বা 3.14, সাথে তার ব্যাসার্ধের বর্গ। এবার আমরা চলে আসি প্যারালিলোগ্রামে। বা সামান্তরিক। কাকে বলবো সামান্তরিক? সামান্তরিকের সংজ্ঞা খুব সহজ, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে আমরা বলবো সামান্তরিক। দেখতে কেমন হয়? এরকম দেখতে। ঠিক আছে? আচ্ছা দেখো সামান্তরিক, একটা সামান্তরিককে যদি আমি কর্ণ বরাবর জুড়ে দিই, দেখো সামান্তরিকটা দুটো অংশে বিভক্ত হচ্ছে, এই একটা এই একটা। এখানে আমি একটা ছবি এঁকে নিই ভালো করে। আচ্ছা স্যার বলছি কোনো জ্যামিতিক ফিগারের কাকে বলে যদি জিজ্ঞাসা করা হয়, প্রথমে হুম, স্যার বাহু তারপরে স্যার মানে কি দিয়ে ওই জ্যামিতিক ফিগারটাকে বোঝানো যাবে? ধরুন আপনি যেরকম এখানে বললেন যে এক জোড়া বিপরীত বাহু সমান এবং হুম, এক জোড়া বিপরীত বাহুগুলি সমান্তরাল, ঠিক আছে। আগের হ্যাঁ, ফিগারের গুলো যেরকম বড় ক্ষেত্রে বললেন যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং একটি কোণ সমকোণ। হুম, স্যার কোন মানে বলতে চাইছি যে কোনো জ্যামিতিক ফিগার কাকে বলে যখন জিজ্ঞাসা করা হবে, প্রথমে হ্যাঁ। বাহু তারপরে কোন পয়েন্টটা অ্যাড করলে ভালো হয়? দেখো আমাকে এমন ভাবে ফিগারের বর্ণনাটা দিতে হবে যে সবচেয়ে কম কথা বলে আমি বর্ণনাটা পুরো করতে পারবো। যেমন তুমি একটা জিনিস বলতেই পারতে যে এই দেখো সামান্তরিকের ক্ষেত্রে কর্ণগুলো সমান হয় না,
আবার তুমি বলতে পারতে যে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলো সমান হয়, অনেক কিছুই বলা যেতে পারতো, কিন্তু আমরা সেগুলো এত কিছু বললামই না। কেন বললাম না? আমরা শুধুমাত্র বললাম যে একটি চতুর্ভুজের বিপরীত একজোড়া বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলেই ঠিকানা নাকি সামান্তরিক। তার কর্ণ সম্পর্কে কোনো মন্তব্য করিনি, তার কোণ সম্পর্কে কোনো মন্তব্য আমরা করিনি, কিন্তু সেগুলো তো তার বৈশিষ্ট্য। কারণ আমরা দেখবে ক্লাস 9-এ সামান্তরিক সম্পর্কে যখন পড়েছে, সামান্তরিকের ধর্ম, সামান্তরিক সম্পর্কে বিভিন্ন প্রমাণ, সেখানে দেখবে একটা প্রমাণ ছিল যে যদি একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং সমান্তরাল হয়ে যায় তাহলেই নাকি সেটি সামান্তরিক প্রমাণ হয়ে যায়, আর কোনো কি এক্সট্রা কিছুর দরকার হয় না। তাই জন্য আমরা ওখানে শুধু দুটো পয়েন্টই অ্যাড করেছি যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। এবার যদি কেউ এটা লেখার পরে গিয়ে কেউ লিখে ফেলে যে যার বিপরীত, যার কর্ণগুলো অসমান, তাহলে একটা দেখো সমস্যা রয়েছে। কি সমস্যা? এইটা কি সামান্তরিক নয়? দেখো তো একটু, হ্যাঁ স্যার। এটা একটা আয়তক্ষেত্র, এর কর্ণগুলো তো সমান, এটা কি সামান্তরিক নয়? অবশ্যই সামান্তরিক। আচ্ছা দেখো তো, এইটা একটা বর্গক্ষেত্র আঁকছে, এটা কি সামান্তরিক নয়? এরও তো কর্ণগুলো সমান। এরা সবাই সামান্তরিক। রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সবাই সামান্তরিক। সেই জন্যই বলেছি যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। ফলে আমরা যখন সংজ্ঞা দেব বা কোনো কিছু বর্ণনা দেব তখন এটা ভেবে দেবে যে যেটা যেন সব ক্ষেত্রে প্রযোজ্য হয়। এমন সংজ্ঞার মধ্যে এমন কিছু লিখবো না যাতে তোমাকে কেউ কাউন্টার প্রশ্ন করে জিজ্ঞাসা করে তাহলে বলো তো এটা কেন হলো না, বা এটাকে তুমি কেন সামান্তরিক বলতে পারছো না। বোঝা গেছে? ঠিক আছে স্যার। নোটটা ভালো করে দেখবে, এরপরে যদি কোনো অসুবিধা হয় ক্লাস 9-এর বইটা একটু খুলে দেখতে পারো, তাহলে ভালো ব্যাপারটা বুঝতে পারবে। তার সত্ত্বেও যদি কোনো অসুবিধা হয় আমাকে টেক্সট করতে পারো। ঠিক আছে স্যার। তাহলে এই যদি একটা প্যারালিলোগ্রাম, এটাকে আমি একটা কাজ করছি, আমি মাঝখানের একটা কর্ণকে জুড়ে দিয়েছি। তাহলে দেখো এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখান থেকে যদি আমি একটার উপর লম্বটা নিই তাহলে এইটা হচ্ছে আমার লম্ব, এইটা হচ্ছে আমার ভূমি। তাহলে এর এরিয়া হচ্ছে এই ত্রিভুজটুকুর এরিয়া, ভাব, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব বা উচ্চতা। উচ্চতা বলো এটাকে, লম্ব বা উচ্চতা বলো। দেখো এইরকম ত্রিভুজ আরো একটা তৈরি হয়েছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ একই রকমের ত্রিভুজ দুটো তৈরি হয়েছে। তাহলে তুমি যদি এটা কেটে দাও, দেখো আসছে ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ কোনো যদি সামান্তরিক দিয়ে বলে তার এরিয়াটা ফাইন্ড করো, তার মানে তার প্রথমে তার একটা বাহু ভূমিকে নিয়ে নেব এবং তার দুটো বাহুর মধ্যে যে দূরত্ব বা লম্ব দূরত্ব এটাই তার উচ্চতা, সেটাকে পেয়ে গেলেই আমি বের করে ফেলতে পারবো। পেরিমিটারটা কি হবে? পেরিমিটারটা একই রকম, আয়তক্ষেত্রে যেমন হয়েছে সেরকমই হবে, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কারণ দেখো একই রকম জিনিস, এর ক্ষেত্রেও এই দৈর্ঘ্যটা সমান, এই প্রস্থটা সমান, তাই তো? ফলে দেখো এই শেপ এবং এই শেপের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, শুধুমাত্র মনে হচ্ছে না এই শেপটাকে একটু ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে, এরকম করা হয়েছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা চলে আসি রম্বস। রম্বস আমরা প্রত্যেকেই জানি এইরকম দেখতে হয়, মানে এটাও একটা সামান্তরিক, কিন্তু এখানে কি আছে এক্সট্রা কি দিয়ে একটি সামান্তরিকের বলো। কোনো কোণ সমকোণ নয়। বাহুগুলি সমান।
বা তুমি এটা বলতে পারো যে সামান্তরিকের, এটা তো সামান্তরিক নো ডাউট, কারণ দেখো এই এক জোড়া বিপরীত বাহু, এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং সমান্তরাল আছে, তাহলে সামান্তরিক তো বলা যেতে পারে নাকি? তবে স্যার রম্বসের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এরকম বলা যেতে পারে যে প্রতি চারটে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, কিন্তু সামান্তরিকের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হ্যাঁ, নয়। তাহলে এটা বলো যে সামান্তরিকের চারটি বাহুই সমান, তাহলে হয়ে যাচ্ছে না? দেখো সামান্তরিক তো বটেই, কিন্তু সামান্তরিকের সাথে এটার পার্থক্যটা কি? আগেরটায় দেখো এই বাহু আর এই বাহু সমান ছিল, কিন্তু এই বাহুগুলো এদের থেকে আলাদা ছিল, চারটি বাহু সমান ছিল না। কিন্তু দেখো এখানে চারটি বাহুই সমান, তাহলে বলতে পারি যে সামান্তরিকের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তারাই সামান্তরিক, সরি তারাই রম্বস। দেখো এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা সবাই সমানের ক্ষেত্রে। রম্বসের ক্ষেত্রে কি হয়, রম্বসে যদি তুমি পেরিমিটার বার করো কি হবে, এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, যেহেতু চারটে বাহুই সমান তাহলে লিখতে পারি 4 গুণ বাহু। এরিয়াটা কি হবে, স্যার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বাহু স্কয়ার। একদমই বাহু স্কয়ার, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি তুমি ভাবো, দেখো যদি আমি এটা জুড়ে দিতাম তাহলে এইটাকে যদি তুমি উচ্চতা বলি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলতে পারো, এক্ষেত্রেও তাই। তাহলে তুমি এটার সাথে যদি তুমি কম্পেয়ার করো, দেখো একই জিনিস, এটা এটা একই জিনিস, সবই কিন্তু একই। তাহলে তুমি এটাকেও লেখো ভূমি ইন্টু উচ্চতা। তো একই রকম ভাবে দেখো দুটো ত্রিভুজে ভেঙে গেছে, আবার সেই ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দুবার করে এসছে, তাই জন্য হয়ে গেছে সেই ভূমি ইন্টু উচ্চতা। বা আরো একটা জিনিস লেখা যায় যেটা আমরা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করব, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ এর যে কর্ণ দুটো রয়েছে, অর্থাৎ এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, কর্ণদ্বয় যদি গুণফল দিই তাহলে এর এরিয়া খুব সহজেই বেরিয়ে যাবে। আর যদি তা না হয় তাহলে যে কোনো একটা বাহুকে নিতে হবে ভূমি করে, এবং তাদের মধ্যে দুটো বাহুর মধ্যে যে দূরত্বটা সেই দূরত্বটা বার করার চেষ্টা করতে হবে। এটুকুই মোটামুটি তোমাদের নোটস এর মধ্যে দেখবে প্রথম পোর্শনে দেওয়া রয়েছে। কিন্তু এছাড়াও বেশ কিছু ত্রিমাত্রিক জ্যামিতি, এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো সবই দ্বিমাত্রিক জ্যামিতি, অর্থাৎ যেগুলো তুমি শুধুমাত্র খাতায় আঁকতে পারবে। কিন্তু যেগুলো ত্রিমাত্রিক জ্যামিতিক শেপ কোনগুলো, যেমন গোলক রয়েছে, চোঙ রয়েছে, শঙ্কু রয়েছে, চোঙ রয়েছে, এদের ক্ষেত্রে কি হবে? আচ্ছা কেউ বলো তো, পৃথিবীর প্রথমে গোলকের ব্যাপারে আসি। গোলক আর বৃত্তের মধ্যে তফাৎটা কি? স্যার আমার বৃত্তের এখানে, স্যার উচ্চতাটা নেই স্যার। হ্যাঁ হ্যাঁ, বৃত্তের কি নেই? উচ্চতা। বৃত্তের উচ্চতা নেই, গোলকের কি উচ্চতা আছে? ও না না না। গোলক বলতে তুমি বক্রতল কোনটাকে চেনো থাকতে বলতে, হবে। একটা গোলকের এক্সাম্পল দাও তো কেউ একজন। স্যার বক্রতল থাকবে। ফুটবল। একটা নিরেট বল। নিরেট বল বা ফাঁপা বল, সেটা একটা গোলক, ঠিক বলেছো। তো সেটার সাথে একটা বৃত্তের তফাৎটা ঠিক কোথায়? স্যার দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক স্যার। হ্যাঁ, এটা বলা যেতে পারে। বৃত্ত হচ্ছে একটা দ্বিমাত্রিক ধারণা, অর্থাৎ তুমি খাতায় আঁকতে পারো, অর্থাৎ একটা রিং, জাস্ট একটা রিং। আর গোলক বলতে বোঝা একটা ফুটবলের মতন আকার, একটা লেবু বা একটা তরমুজের মতন শেপ। দুটো জিনিস কিন্তু আলাদা, আমরা অনেক সময় ঘুরিয়ে ফেলি যে বৃত্ত আর গোলককে এক বলে ফেলি, তা কিন্তু নয়। গোলক আলাদা জিনিস, গোলক বলতে বোঝায় শর্টপাটের যে বল সেটা একটা গোলক,
ফুটবল একটা গোলক, আমরা যে তরমুজ খাই, গোল তরমুজ যদি হয় সেটা একটা গোলকের মতন আকৃতি হতে পারে। আর বৃত্ত কি? জাস্ট যদি একটা তার দিয়ে একটা গোল রিং বানায় সেটা একটা বৃত্ত হতে পারে। কোন একটা মাঠের চারধার, গোল মাঠের চারধার, সেটাকে বলা যেতে পারে একটা বৃত্ত। বা খাতায় যদি আমি এরকম একটা বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব অবলম্বন করে একটা চিত্র আঁকি কম্পাস দিয়ে, তাহলে সেটাকে বলবো আমরা একটা বৃত্ত। গোলকের ক্ষেত্রে এটাকে যদি আমি একটা গোলক ভাবি, কারণ গোলক আঁকা তো এই প্লেনের উপর সম্ভব নয়, আমাদের এটাকে ভেবে নিতে হবে এটা একটা গোলক। তাহলে গোলকে, ভেতরটা ফাঁপা হতে হবে, হ্যাঁ হ্যাঁ বলো। ভেতরটা ফাঁপা হতে হবে। না, ভিতরটা ফাঁকা যদি নিরেট গোলক হয়, যেমন ফুটবল, তুমি যদি ফুটবলের কথা ভাবো, এটা ঠিক যে ফুটবলের ভিতরটা বায়ু দ্বারা পূর্ণ আছে, তাহলে ভিতরটাও আলটিমেটলি ফাঁপা রয়েছে, তাহলে ফাঁপা গোলক হতে পারে। কিন্তু যদি এমন একটা বল হয়, লোহার বল, যেটা পুরোটাই লোহা দিয়ে তৈরি, কোনো ভিতরে ফাঁকা অংশ নেই, তাহলে কি তাকে গোলক বলবো না? অবশ্যই বলবো। গোলক ফাঁপা হোক বা নিরেট হোক এটা নিয়ে আমাদের বিচার্য নয়, আমাদের বিচার্য হচ্ছে জ্যামিতিক আকারটা কেমন, ওর শেপটা ঠিক কেমন। বোঝাতে পারলাম? আচ্ছা, হতেই পারে ফাঁপা বা হতেই পারে পুরু, সেটা আমাদের ম্যাটার, আমাদের বিচার্য একদমই নয়। আমরা অঙ্ক করার ক্ষেত্রে সেসব দেখবোই না, আমরা দেখবো শেপটা কেমন, এটা কি গোলক কি গোলক নয়। আচ্ছা, গোলকের ক্ষেত্রেও গোলকের ঠিক একটা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকে পুরো পরিধি, অর্থাৎ ফুটবলের ঠিক মাঝখানে একটা বিন্দু রয়েছে, তার থেকে ফুটবলের গায়ে যে কোনো একটা বিন্দুকে যদি জুড়ে দিতে যেটা পাবো সেটা হচ্ছে ঠিক এর ব্যাসার্ধ। এবার গোলকের ক্ষেত্রে সমগ্র তল বলে একটা জিনিস রয়েছে, যে চারিধারের পুরো চারপাশের অংশটা কি হবে। এখানে তো আর ক্ষেত্রফল বলে ব্যাপারটা নয়, ক্ষেত্রফল হয় শুধুমাত্র যখন আমি কোনো প্লেনের উপর কোনো জিনিসকে আঁকি। কিন্তু গোলকের উপরিপৃষ্ঠে যে একদম উপরের যে তল, সেই তলের একটা ক্ষেত্রফল থাকবে, সেটাকে আমরা বলছি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল এটা কি হবে? এটা হচ্ছে 4πr²। যদি এটা অর্ধগোলক হয়, অর্থাৎ এই রকম অংশ হয়, অর্থাৎ একটা গোলককে ঠিক মাঝ বরাবর কেটে ফেলেছি, তাহলে কি হবে? তাহলে দেখো এই একটা তল রয়েছে, 4πr²/2। এই একটা তল রয়েছে, তাহলে বলছি অর্ধগোলক। একজন বলেছে 4πr²/2, তার মানে এটা পুরোটা ছিল 4πr², সেটাকে আমি 2 দিয়ে ভাগ করি 2πr²। কিন্তু দেখো যদি নিরেট হয় তাহলে এইটাও তো একটা তল, এটা ঠিক কেমন দেখতে? ফুটবল একটা যদি নিরেট গোলক বা একটা তরমুজ যদি মাঝ বরাবর কেটে ফেলি, তাহলে উপরের যে তলটা তৈরি হয় সেটা কি একটা বৃত্তাকার তল নয়? এইটা একটা বৃত্তাকার তল তৈরি হবে না এরকম, অর্থাৎ এইরকম একটা তল তৈরি হবে না? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে তুমি হ্যাঁ স্যার। এটা তো বললে যে 2πr²/2, ঠিকই বলেছো, কিন্তু সাথে এটাকেও তোমার অ্যাড করতে হবে। এটা কি হবে? πr², তার মানে আমার হয়ে যাবে 2πr² প্লাস πr² ইকুয়ালস টু 3πr²। ঠিক? হ্যাঁ স্যার। স্যার বলছি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², তাহলে হুম। প্রতিটা তলের ক্ষেত্রফল 4πr², আর গোলকের 4টি তল, তার জন্য 4πr², তাই তো? না 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 না, গোলকের 4টি তল কেন? গোলক কেমন দেখতে তুমি ভাবো, একটা ফুটবল কেমন দেখতে, ওর কি 4টি তল বলা যায়? ওর তো একটাই বক্রতল। হ্যাঁ, একটা বক্রতল। স্যার বলছি সমতলের ক্ষেত্রফল 4πr² কি করে হলো একটু বলে দিন না। দেখো এর প্রুফ আমাদের এলিমেন্টারি জিওমেট্রিতে কোথাও নেই, মানে ক্লাস 10 অব্দি তোমাদের যে এলিমেন্টারি জিওমেট্রি করানো হয় তার কোথাও এটা নেই।
এটাকে বুঝতে গেলে 3D জিওমেট্রিকে ভালো করে বুঝতে হবে এবং দেন এটা প্রুফ করা সম্ভব। ফলে সেটা নিয়ে আমাদের মাথা না ঘামানোই ভালো এই ক্লাসের মধ্যে। যদি তোমার আচ্ছা এমনি স্যার। একান্ত নিজের প্রশ্ন থাকে তুমি আমাকে পার্সোনালি টেক্সট করো, আমি এর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এবার দেখো এর ভিতরের এর যে ভিতরের পোর্শনটা, অর্থাৎ ফুটবলের ঠিক ভিতরে কত পরিমাণ বায়ু রয়েছে বা একটা তরমুজের ভিতরে শ্বাস অংশ কতটা রয়েছে সেটাকে যদি বার করতে চাই। স্যার হ্যাঁ বলো, বলছিলাম কি বলছো? বোর্ডটা একটু দেখালে ভালো হতো তো। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আরেকবার বলো, কি বলছো? বোর্ড দেখতে পাচ্ছ না? বোর্ড কি প্রত্যেকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভিজিবল। কেউ যদি বোর্ড দেখতে না পাও তাহলে তাকে বলবো একটু লিভ করে আবার জয়েন হও, নেটওয়ার্কের ইস্যুর জন্য হতে পারে এটা। আচ্ছা, এর ক্ষেত্রে এই যে ভিতরে যে পরিমাণ বায়ু রয়েছে, বা ধরো তুমি একটা তরমুজের ভিতরে ঠিক শ্বাস অংশ কতটা রয়েছে সেটাকে যদি তুমি বার করতে চাও, তাহলে ভিতরের অংশটুকু যে পরিমাণ জায়গা নিয়ে রয়েছে সেটাকে আমরা বলে থাকি আয়তন। এর ক্ষেত্রে আয়তনটা হচ্ছে 4/3 পাই আর কিউ। জাস্ট এই ফর্মুলা গুলো মনে রাখলেই এবং এই চিত্রগুলো যদি একটু মাথার মধ্যে তৈরি থাকে, দেখবে যে কোনো প্রশ্নের অতি সহজে উত্তর করতে পারছো। জ্যামিতি এই চ্যাপ্টারটা মোটামুটি কিন্তু পুরোপুরি জ্যামিতি ঘেঁষা, ফলে জ্যামিতিকে একটু মাথার মধ্যে রাখতে হবে। একটু যদি জ্যামিতি গুলোকে একটু বুঝে ছবিগুলোকে মাথার মধ্যে রাখতে পারো এবং ফর্মুলা গুলো মুখস্থ থাকে, দেখবে টেট কেন অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার কোনো প্রশ্নই খুব একটা অসুবিধা তৈরি করবে না। আচ্ছা, এই অবধি কারো কোনো প্রশ্ন? না স্যার। এবার দেখো বৃত্ত গেল, এবার যদি আমি চোঙের কথা ভাবি, চোঙ ঠিক কেমন দেখতে? এরকম দেখতে। এই উপরের তলগুলো প্রত্যেকটা বৃত্তাকার, অর্থাৎ এর কেন্দ্র থেকে এই পরিধি অবধি এই দূরত্বটাকে আমরা বলবো আর বা ব্যাসার্ধ। এই যে যে এইটাকে আমরা বলবো এইচ বা উচ্চতা। তাহলে এর ক্ষেত্রে দু রকমের তল রয়েছে, দেখো একদম কোন একটা সিলিন্ডারের কথা মনে করো, সিলিন্ডারের পাশের এই যে তলটা, এই যে তলটা, এটা একটা বক্রতল, চারপাশে মোল্ড করা একটা তল। আর দেখো এই যে উপরের আর এই নিচে দুটো সমতল রয়েছে। তাহলে এর ক্ষেত্রে দু রকমের পেরিমিটার তুমি দু রকমের এরিয়া পেতে পারো, সরি। একটা হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল, দেখো এইখানে তো একটা বৃত্ত এসে দাঁড়িয়েছে, ছবিতে দেখো এই একটা বৃত্ত। দেখো এই রকমের যদি বৃত্তাকার শেপ বারবার 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 একটার উপর একটা একটার উপর একটা বসাতে থাকি, তাহলেই দেখো এরকম একটা চিত্র তৈরি হয়। তার মানে বলতে পারি এইরকম একটা শেপ কখন তৈরি হবে, যখন বারবার এরকম বৃত্তাকার রিং একটার উপর একটা বসাতে পারবো। তার মানে এর বক্রতলের ক্ষেত্রফল যদি তুমি বার করো, তাহলে 2 পাই আর, মানে প্রত্যেকটা বৃত্তের পার্শ্বতলের ক্ষেত্র, মানে চারিধারের দৈর্ঘ্য অর্থাৎ পরিধি, এইরকম কতগুলো বসিয়েছি এইচ পরিমাণ। এটাকে যদি আমি এইচ বলি তাহলে এইচ পরিমাণ বসিয়েছি, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর × এইচ। আর যদি বলি সমগ্রতলের ক্ষেত্রফল, স্যার বক্রতলের ক্ষেত্রফলটা আরেকবার বুঝিয়ে দিন না। বলছি দেখো
এই যে যে তলটা তৈরি হয়েছে, এই যে তল, একটা যে কোনো একটা পাইপ মনে করো, একটা গোল পাইপ মনে করো। দেখো পাইপের একটা মুখ কেমন দেখতে, একটা বৃত্তের মতন, এই দেখো, তাই তো? হ্যাঁ এইরকম প্রত্যেক, তুমি যদি পাইপটাকে একদম পাতলা পাতলা করে কাটো তাহলে কি পাবে? এক একটা এরকম এরকম রিং রিং পাবে, তাই তো? হুম স্যার। এইরকম একাধিক রিং জুড়ে 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 তো এরকম পাইপটা তৈরি করা হয়েছে। হুম এবার কতগুলো রিং জোড়া হয়েছে? এইচ পরিমাণ রিং জোড়া হয়েছে। তাহলে এই যে একটা রিং এর যে কোনো একটা রিংকে যদি ভাবো, তাহলে এর চারপাশে যে পরিমাণ জায়গা নিচ্ছে, এটা কি জায়গা নিচ্ছে? 2πr। কত পরিমাণ এরকম রিং রয়েছে? এইচ পরিমাণ রিং রয়েছে। তাহলে 2πr ইন্টু এইচ, এই পরিমাণ জায়গা সে নিচ্ছে চারিধারে। তাহলে এটাই তার বক্রতলের ক্ষেত্রফল। 2πr হচ্ছে একটা রিং এর ক্ষেত্রে, এইচ খানা যেহেতু রিং রয়েছে, তাহলে 2πr ইন্টু এইচ সমান সমান 2πrh। ঠিক আছে? সমগ্র আচ্ছা তলের স্যার ক্ষেত্রফল। বলছি, হ্যাঁ বলছি বলো। স্যার, বলছি ধরুন পাইপের যে উদাহরণটা দিলেন যে এক একটা রিং মিলে একটা লম্বা পাইপ তৈরি হচ্ছে, হ্যাঁ এক একটা রিং কিছুটা জায়গা দখল করে আছে। হ্যাঁ, কতটা কতটা জায়গা দখল করে আছে এটা হচ্ছে ওই রিং এর পরিধি। স্যার আমরা তো পরিধি। এখানে আমরা এখানে স্যার বক্রতলের ক্ষেত্রফল বার করছি। হুম। ক্ষেত্রফলের সাথে স্যার পরিধির এখানে কি সম্পর্ক স্যার, এটা একটু বলে দিন না। আচ্ছা, তুমি একটা রিং কে ভাবো, রিংটা তুমি যদি গোল গোল কিছু রিং নাও, ধরো চুড়ি, মেয়েদের চুড়ি দেখেছো? দেখবে হ্যাঁ স্যার। মেলায় কিছু কাচের চুড়ি যখন বিক্রি হয়, মেয়েরা দেখবে একটা দুটো চুড়ি কেনে না, একসাথে অন্তত 15, 20, 50 বা 30টা চুড়ি একসাথে পড়ে। দেখবে একসাথে চুড়ির একটা রোল করা থাকে, অনেকগুলো চুড়ি। অনেক সময় মেয়েরা কাচের চুড়ি যখন পরে দেখবে বেশ কিছু একসাথে পড়ে। তুমি যদি পর পর চুড়িগুলোকে সাজাও, দেখবে এরকম একটা চোঙের মতন আকৃতি তৈরি হয় না? হুম স্যার। আচ্ছা, এবার তুমি একটা চুড়িকে সরিয়ে এনে ভাবো, একটা চুড়ি মানে এক একটা বৃত্ত। তাহলে চুড়িটার ঠিক চার ধারের যে পরিমাণ জায়গা নিয়েছে সেটা কি? 2πr। ঠিক তো? হ্যাঁ ওটা ওর পরিধি হয়ে গেল। ওটা ওর মানে পরিধি হয়ে গেল। বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হয়ে গেল। চুড়ির চারিধারের দৈর্ঘ্য মানে বৃত্তের পরিধি। এবার কি করছো তুমি? একটার উপর একটা, একটার উপর একটা চুড়ি চুড়ি বসিয়ে বসিয়ে একটা উঁচু জায়গা তৈরি করেছো, অর্থাৎ এরকম একটা চোঙের আকৃতি তৈরি করেছো, মানে এরকম চোঙটা চুড়িগুলোকে যতটা হাই। সাজিয়ে সাজিয়ে। হ্যাঁ এইটাই তো তার হাইট। কতগুলো চুড়ি বসিয়েছো? তাহলে দেখো, এই যে 2πr হচ্ছে একটা চুড়ির জন্য, আর এইচ হচ্ছে তার ঠিক যতগুলো চুড়ি বসিয়েছো তার জন্য। তাহলে আচ্ছা সেটাই স্যার। তো এই টোটাল বাইরের বৃত্তের যে ক্ষেত্রফল। হাইট। হ্যাঁ, এইটাই তো তোর বাইরের ক্ষেত্রফলটা তৈরি করছে। স্যার বলছি, চুড়ির যেটা দিলেন স্যার, এক একটা চুড়িকে আমরা বৃত্ত বলতে পারি তো? অবশ্যই। হ্যাঁ এবার স্যার তাহলে তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফলকে বার করে যত সংখ্যক বৃত্ত আছে সেটা স্যার গুণ করলে ওটা কি ওই চোঙের বক্রতলের ক্ষেত্রফল বেরোবে না স্যার? না, চোঙ তো কি হয়, নর্মালি চোঙ যখন এর কথা ভাবি আমরা, চোঙ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফাঁপা হয়। ধরো তুমি পাইপ, সিলিন্ডার, চোঙের এক্সাম্পল বলতে গেলে বলতে হবে পাইপ, সিলিন্ডার, টিউব লাইট। দেখো টেলিগ্রাম। এর বেশিরভাগ জিনিসই কিন্তু ফাঁপা। ফলে তুমি যদি এর ভিতরের ক্ষেত্রফল বার করো, অর্থাৎ যদি একটা চুড়ি ভেবে এর ভিতরের অংশটুকু বার করো, তার মানে কি বার করছো তুমি? তুমি কি এই সাইডের অংশটুকু বার করতে পারছো? তুমি এই ভিতরের অংশটুকু বার করছো। তুমি ক্ষেত্রফল না, তুমি আয়তন বার করার দিকে এগোচ্ছো। তোমায় তো তা বের করতে বলেনি, তোমায় বলছে চারিপাশের দৈর্ঘ্যটা কতটা জায়গা নিচ্ছে। অর্থাৎ একটা সিলিন্ডারকে তুমি যদি কাগজ দিয়ে মোড়ো, বা একটা টিউব লাইট বা একটা পাইপকে যদি তুমি কাগজ দিয়ে মোড়ো, ঠিক কত পরিমাণ কাগজ লাগবে সেটাকে বার করছি। বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার, কিছুটা স্যার ঢুকেছে, ওটা দেখে নিতে হবে ক্লাস 9-এর বই থেকে ওটা। আচ্ছা দেখো, যদি অসুবিধা হয় আবার বলো, আমি আবার করাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই গেল আমার 2πr/h। তাহলে যদি আমি সমগ্র তলের ক্ষেত্রফল বার করি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, আর দেখো এইখানে একটা বৃত্তাকার রিং এর মতো জায়গা রয়েছে, এখানে একটা বৃত্তাকার রিং এর মতো জায়গা রয়েছে। যদি দেখা যায় এরা নিরেট, তাহলে এইটা কি? এইটা একটা বৃত্তাকার জায়গা। তাহলে প্রথমটার জন্য আসবে একটা πr², আর এই তলটার জন্য একটা আসবে πr²।
অর্থাৎ টোটাল 3টে তল, একটা বক্রতল আর 2টো সমতল। তাহলে আলটিমেটলি আমার দাঁড়াবে 2 পাই আর 2 pi স্কয়ার। r8 plus 2 pi r square. একদম ঠিক। তাহলে 2 পাই আর কমন নিলে আর প্লাস এইচ, এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা, এটাকে আমাদের মনে রাখতে হবে। স্যার একটা কথা বলবো। বলুন। স্যার বলছি, আপনি একটু আগে বললেন যে সমস্ত চোঙ নিরেট, তো সেক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে গিয়ে তুমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা, যদি চুরির না, কথা বলি। হ্যাঁ বলুন আচ্ছা বলুন। বলি। আমরা যখন চোঙ বার করি দেখবে, আমরা যখন ক্লাস 10-এর সিলেবাসে দেখবে চোঙ রয়েছে, চোঙের অঙ্ক যখন করতে দেখবে চোঙ কখনো কখনো বলছে যে চোঙ একদম ফাঁপা চোঙ, কখনো কখনো বলছে যে চোঙের ভিতরে একটা চোঙের ভিতরে একটা চোঙ রয়েছে, আবার কখনো কখনো বলছে যে চোঙ নিরেট। তাহলে আমরা যখন বার করব তখন সবার ক্ষেত্রে বার করব, কোনো একটা পার্টিকুলার জিনিসের ক্ষেত্রে বার করব না। ফর্মুলা যখন লেখা হয় তখন সমস্ত জ্যামিতিক চিত্রের জন্য লেখা হয়, কোনো একটা বিশেষ জ্যামিতিক চিত্র বা ফাঁপা চোঙের ক্ষেত্রে একরকম, নিরেট চোঙের ক্ষেত্রে একরকম, এরকম হতে পারে না। কোনো কিছু সূত্র যখন আবিষ্কার হয় তখন সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে। বোঝা গেল? তাহলে আমরা দেখো হ্যাঁ যেটা স্যার, বের বোঝা করেছি, গেছে। এটা দেখবে তুমি নিরেট চোঙের ক্ষেত্রেও যাওয়া হচ্ছে, ফাঁপা চোঙের ক্ষেত্রেও তাই হচ্ছে, একটা চোঙের মধ্যে যদি আরেকটা চোঙ থাকে তাতেও তাই হচ্ছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে আসি এর আয়তন কি হবে। এর আয়তনের সূত্র হচ্ছে, স্যার, হ্যাঁ স্যার বলো। এই 2 পাই আর স্কোয়ার যে করলেন না স্যার, হ্যাঁ ওপর আর নিচের জন্য স্যার 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ করেছেন না আচ্ছা, স্যার? এই এই যে 2 পাই আর স্কোয়ারটা একটু বলুন। বলছি, দেখো এই যে তুমি তুমি যদি এটা ভাবো, এই যদি একটা চোঙ নাও, তাহলে চোঙের কটা তল দেখো তো। এই যে পাশের এইটা একটা বক্রতল, এটা একটা বক্রতল, আর হ্যাঁ, এইটা একটা সমতল, তাই তো? নিচেও একটা সমতল হ্যাঁ পাবে। স্যার, হ্যাঁ তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমি কি বার করেছি দেখো তো, 2 পাই আর এইচ, এই যে আমি লিখেছি। আচ্ছা, এবার দেখো ওই যে উপরের সমতলটা ঠিক কেমন দেখতে, একটা চাকতির মতন নয়? হ্যাঁ হ্যাঁ বুঝেছি তাহলে স্যার। তার ক্ষেত্রফলটা কি হবে, পাই আর স্কয়ার। আর নিচেরটাও তো একটা একই রকম একটা চাকতির মতন নয়, সেটা হবে পাই আর স্কয়ার। pi তাহলে r এই square. দুটোকে যদি যোগ করি তাহলে 2 পাই আর স্কয়ার। এবার এখান থেকে 2 পাই আর কমন নিয়েছি, ঠিক আছে এবার? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। আচ্ছা, আয়তনের সূত্র হচ্ছে, দেখো এখানে যদি নিচেরটাকে একটা চাকতি ভাবি তাহলে চাকতির ক্ষেত্রফলটা কি হবে, পাই আর স্কয়ার। এইরকম দেখো অনেক অনেক চাকতি জুড়ে জুড়ে তৈরি করা হচ্ছে, কতগুলো চাকতি জোড়া হয়েছে, এইচ খানার যা উচ্চতা ঠিক ততগুলো চাকতি জোড়া হয়েছে। তাহলে 2 পাই আর পাই আর স্কয়ার, এইচ হচ্ছে এর আয়তনের ক্ষেত্রে। তাহলে আয়তন বের করতে বললে আমরা লাগবে চোঙের উচ্চতা এবং চোঙের ব্যাসার্ধ, ঠিক আছে? আর একটা জিনিস রয়েছে এখানে, সেইটা হচ্ছে শঙ্কু। শঙ্কু দেখতে কেমন, শঙ্কুর কয়েকটা টোপরের উদাহরণ দিতে মতো, পারবে? টোপর। একদম ঠিক, টোপর হচ্ছে এর একদম এক্সাক্ট উদাহরণ। বা মোচার অগ্রভাগ, মোচার যদি উপরের অংশটুকু কেটে ফেলি ঠিক এরকম একটা দেখতে হয়। বা বার্থডে টুপি, যে আমরা জন্মদিনের সময় যে টুপিগুলো পরে টরে থাকি সেই টুপির মতো। এর ক্ষেত্রে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা জায়গা একটা বৃত্তের মতন, এর কেন্দ্র, এর মাঝখানেরটাকে যদি আমি কেন্দ্র ভাবি, তাহলে এই কেন্দ্র থেকে পরিধির দূরত্বটাকে আমরা বলি কি, ব্যাসার্ধ। এই যে পাশের উচ্চতাটা, অর্থাৎ এই যে সাইডের উচ্চতাটা, এইটাকে আমরা বলি তির্যক উচ্চতা। এবং এই টোপরের ঠিক একদম অগ্রভাগ থেকে যদি এই ভূমিতে আমি একটা লম্ব টানি, তখন এইটাকে আমরা বলি উচ্চতা। এইটাকে লিখি এইচ দিয়ে, তির্যক উচ্চতাকে লেখা হয় এল দিয়ে, ব্যাসার্ধকে লেখা হয় আর দিয়ে।
এবার এর ক্ষেত্রে দেখো বক্রতলের ক্ষেত্রফল, এর ক্ষেত্রে দেখো দুটোই তল রয়েছে। চোঙের ক্ষেত্রে দেখো তিনটে তল ছিল। এর ক্ষেত্রে এই যে সাইডের একটা বাঁকানো তল, অর্থাৎ একটা টোপরের সাইডের একটা তলটা ভাবো, আর দেখো নিচের একটা সমতল। এই যে দেখো, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এই তির্যক Pi উচ্চতা r এল। আর যদি আমি সমগ্র তলের ক্ষেত্রফল বলি, সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলি, তাহলে সেইটা হচ্ছে পাই আর pi এল। r pi r plus pi plus l. এক্স্যাক্টলি ঠিক বলেছো, পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি পাই আর কে কমন নিয়ে নিই, তাহলে দেখো আর প্লাস এল থাকে না? তো এই সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে। আর একটা জিনিস রয়েছে, এর আয়তন। এর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। একটু মোটামুটি এই জিনিসগুলোই আছে। আর ত্রিভুজ নিয়ে একটু বলা হয়নি, ত্রিভুজ নিয়ে একটু ভালো করে বলা দরকার, কারণ ত্রিভুজের প্রচুর প্রশ্ন টেটে আসে। টেট এবং সি টেটে ত্রিভুজের প্রচুর প্রশ্ন আসে। ধরো যে কোনো একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, এই জায়গাটা একটু মন দিয়ে দেখো, এই জায়গা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। প্রত্যেক বছর দেখবে টেটে এই ত্রিভুজ দিয়ে এক একটা প্রশ্ন থাকেই, টেট বা সি টেটে থাকবেই থাকবে। দেখো একটা ত্রিভুজ লিখছি, ত্রিভুজটাকে আমি নাম দিচ্ছি এ বি সি। তো ত্রিভুজের যদি পেরিমিটার বা পরিসীমা বার করতে বলে, তাহলে তো যে কোনো তিনটে বাহু যোগ করে দিলেই হয়ে গেল। কিন্তু ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল বা এরিয়াটা কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি। Half into ভূমি into উচ্চতা। একদম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাকে যদি আমি ভূমি ভাবি, তাহলে এই উপর থেকে যদি আমি এর উপর লম্বটা টানি, তাহলে এইটাই হচ্ছে উচ্চতা। উচ্চতা। কিন্তু দেখবে সব অঙ্কের ক্ষেত্রে তোমাকে এই ভূমি বা উচ্চতা বলে দেওয়া থাকবে না। তাহলে কি সেক্ষেত্রে কি করণীয়? তাহলে কি আমি বের করবো না? যদি ত্রিভুজের তিনটে বাহু দেওয়া থাকে, তো বাহু দেখে তুমি যদি কোনোভাবে উচ্চতাকে বের করে ফেলতে পারো, তাহলে এই ফর্মুলা ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তা না হয়, বেশিরভাগ ক্ষেত্রে যদি বিষমবাহু ত্রিভুজ দেওয়া থাকে, অর্থাৎ এই রকম ধরো একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, এই বাহুর দৈর্ঘ্য দিয়েছে হচ্ছে এ, এই বাহুর দৈর্ঘ্য দিয়েছে হচ্ছে বি, এই বাহুর দৈর্ঘ্য দিয়েছে সি। এবার বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল বার করো। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ক্ষেত্রে ব্রহ্মগুপ্ত বলে একজন বিজ্ঞানী, বিজ্ঞানী বলা ভুল হবে, ভারতীয় গণিতজ্ঞ একটা সূত্র দিয়েছেন, একে বলা হয় ব্রহ্মগুপ্তের সূত্র। ব্রহ্মগুপ্তের সূত্র তিনি কি বলছেন? তিনি বলছেন এস বলে একটি জিনিসকে বলছেন, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমার অর্ধেক। কি এর মানে? পরিসীমা মানে কি? এ যোগ বি যোগ সি, এটাই তার পরিসীমা। অর্থাৎ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহুটা বাই 2, অর্থাৎ এর অর্ধেক, এইটাই তার অর্ধ পরিসীমা। এটা দিয়ে তিনি এর ক্ষেত্রফল বার করার একটা পদ্ধতি দিয়েছেন। ক্ষেত্রফলটা কেমন হবে? স্যার রুট ক্ষেত্রফলটা আন্ডার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। একদম ঠিক বলেছো, রুট ওভার অফ
এস ইন্টু এস মাইনাস প্রথম বাহু ইন্টু এস মাইনাস দ্বিতীয় বাহু ইন্টু এস মাইনাস তৃতীয় বাহু। এটাই হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে যে কোনো ত্রিভুজ দিলে সে বিষমবাহু হতে পারে, নাও হতে পারে, যে কোনো ত্রিভুজ। এটা কিন্তু শুধু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে নয়, কারণ সেই সময় দেখা যাচ্ছিল যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করাটা মুশকিল হয়ে যাচ্ছে, তাই জন্য তিনি এই সূত্রটা ডেভেলপ করেছিলেন। কিন্তু দেখা গেছে পরে এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ তোমার যদি কোনো সূত্র মনে না থাকে, শুধু এই একটা সূত্র মনে রাখলেই তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করে ফেলতে পারবে। এটাকে নাম দেওয়া হয়েছে কি, ব্রহ্মগুপ্তের সূত্র। ইনি একজন ভারতীয় গণিতজ্ঞ ছিলেন। যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, সেক্ষেত্রে এত জটিল সূত্রেরও দরকার হয় না। সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রে কি হয়, কাকে বলে সমবাহু ত্রিভুজ? যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। অর্থাৎ এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে যদি আমি এ বলি, তাহলে এর ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু এ স্কোয়ার। এবং তুমি যদি এর উচ্চতাটা কোনোভাবে বার করতে চাও, তাও অসুবিধা নেই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতার সূত্র হচ্ছে স্যার √3/2 ইন্টু বাহু। একদম √3/2 ইন্টু, ঠিক বলেছো। এই টুকিটাকি জিনিসগুলো কিন্তু ছবি সমেত সূত্রগুলো একদম মুখস্থ রাখতে হবে এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ রাখতে হবে। মানে তুমি সূত্রগুলো বারবার পড়লে নোট দেখে তাহলে কিন্তু হবে না। তার সাথে সাথে যখনই যে সূত্রগুলো পড়ছো সেই রিলেটেড কিছু অঙ্ক করে নেবে, তাহলে দেখবে সূত্রগুলোর ব্যবহার যদি তোমার মাথার মধ্যে চলে আসে একবার, তখন দেখবে সূত্রগুলো ভুলছো না। আর যদি তুমি সূত্র এমনি পড়ে যাও, দেখবে ভুলে যাবে দুদিন পর। স্যার ওই √3/4 বা √3/2 স্যার এটা হলো কেন একবার বলবেন? এর প্রমাণ তো তোমাদের এই ক্লাসে নেই। এইগুলো করতে গেলে না অনেকটা সময় লাগবে এখন। তাহলে তোমাকে এখন জ্যামিতি নিয়ে বসতে হবে। যদি কখনো জ্যামিতির মধ্যে জিনিসগুলো আসে তখন আমরা আলোচনা করবো, বুঝলে? নাহলে কিন্তু এই ক্লাসের মধ্যে এগুলো আলোচনা করা, এখন তোমার জ্যামিতি বোঝাতে হবে পুরোপুরি। এটা তুমি জাস্ট এখানে মনে রাখো, হ্যাঁ? কারণ এখানে এখন তোমার যদি এটা করতে হয়, তাহলে তোমাকে পুরোপুরি জ্যামিতিক চিত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করতে হবে। আমি করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো, করেই দিই দরকার হয়। ধরো এইটা একটা সমবাহু ত্রিভুজ, এইটা এ, এইটা এ, এইটা এ। তাহলে এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এখানে দাঁড়াচ্ছে। তাহলে দেখো, লম্ব টানলে এটাকে দুভাগে ভাগ করছে, তাহলে এটা a/2, এটা হচ্ছে a/2, ঠিক? আচ্ছা, দেখো এটা এইখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, অর্থাৎ এটাকে যদি নাম দিই ABC আর এটাকে যদি D নাম দিই, তাহলে দেখো ABD একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো অতিভুজটা দেওয়া আছে, ভূমিটা দেওয়া আছে, তাহলে লম্বটা কি হবে? লম্বটা হচ্ছে অতিভুজের স্কয়ার, মানে এ স্কয়ার, বাই হচ্ছে ভূমি স্কয়ার, তার মানে হচ্ছে √a² - a²/4, তার মানে হচ্ছে 4a² - a²/4। এটাকে যদি তুমি করো, তার মানে আসছে দেখো রুটের মধ্যে 3a²/4। তাহলে এটা থেকে থাকে √3 × a, কারণ a স্কয়ার আছে আর এইটার স্কয়ার করলে কি আসে 2। দেখো লম্বটা আমরা এটাই বার করেছিলাম, এই দেখো √3/2 × a। আমাদের দেখো লম্বটা বেরিয়েছে √3/2 × a। এবার আমরা ক্ষেত্রফলে আসি। ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এখানে BC, আর উচ্চতাটা কত?
দেখো তো উচ্চতাটা হচ্ছে আমার এখানে এডি, দেখো তাই না? তাহলে এডি, তাহলে কি পাচ্ছি, হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে এ, আর এডি মানে কত, √3/2, এটা গুণ করো। দেখো উপরে থাকছে হচ্ছে √3, নিচে থাকছে হচ্ছে 4 × a²। ঠিক আছে? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। তা বলছি, আপনি যে বলছিলেন না ওই সূত্র রিলেটেড কিছু অঙ্ক করে নিলে বুঝে যাব, ওইগুলো কি নোটে হ্যাঁ পেতে পারি? হ্যাঁ, ওগুলো দেখো নোটে অঙ্ক আছে, মোটামুটি সবই অঙ্ক দেওয়া রয়েছে, তুমি ওগুলো প্র্যাকটিস করবে। আর এখানে আমি একটু পরে কিছু করাবো, আর বাকিটা তোমরা প্র্যাকটিস সেট যেগুলো রয়েছে এবং ওই অঙ্কগুলো যেগুলো দেওয়া রয়েছে ওগুলো প্র্যাকটিস করবে, বুঝলে? নোটে আচ্ছা দেখবে দেওয়া আচ্ছা, আছে ঠিক কিছু। আছে। আচ্ছা, যাই হোক, এই অবধি মোটামুটি থিওরি গেল। এরপরে দেখো তোমাদের নোটটার মধ্যে দেখবে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 2.1, বিভিন্ন সেগমেন্ট করা রয়েছে। তো সেখান থেকে আমরা কয়েকটা অঙ্ক করি, তাহলে দেখি অঙ্কগুলো করা যায় কি। দেখো, স্যার সমদ্বিবাহু ত্রিভুজের হবে স্যার? হ্যাঁ বলো, কি বলছো আরেকবার বলো। স্যার বলছি সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের সিলেবাসে আছে? সমদ্বিবাহু ত্রিভুজ আলাদা করে ভেবে সিলেবাসের মধ্যে নেই, তবে কিন্তু তুমি অঙ্কের মধ্যে অনেক জায়গায় তুমি সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে যাবে। তোমার কোনো চিন্তা নেই, সমদ্বিবাহু ত্রিভুজ পেলে তুমি ওই a sin √(a × s - a × s - b) সূত্র দিয়ে করে দেবে। আচ্ছা স্যার। বেশিরভাগ ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ থাকে, ঠিক আছে? সমদ্বিবাহু বা থাকলে থাকতেই পারে, করে দেবো, আমাদের তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। দেখো, টাইপ 2 তে একটা অঙ্ক রয়েছে, আমরা মাঝখান থেকে এক একটা করে করি, বাকিটা তোমরা করবে, যদি অসুবিধা থাকে পরে আমরা আবার চেষ্টা করব। বলছে দেখো, একটি আয়তক্ষেত্র দিয়েছে, এই আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে 210 সেন্টিমিটার পরিসীমা, আর বলেছে দেখো দৈর্ঘ্য বলেছে হচ্ছে, এই দৈর্ঘ্য বলেছে হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে পরিসীমার সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 2 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে বসিয়ে দাও। দেখো পরিসীমা বলেছে 210, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 80 যোগ প্রস্থ, তার মানে হচ্ছে 210 আর 2 × 16 প্লাস 2 ইন্টু প্রস্থ, তার মানে 2 ইন্টু প্রস্থ যদি করো, দেখে এখানে এই পাশে বিয়োগ করো, তাহলে আসে 40 আর 10 50, তার মানে প্রস্থ সমান সমান বেরোচ্ছে 50/2 মানে হচ্ছে 25। 25। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো টাইপ 2.1 তার 2 এর অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ পরিসীমার 2/3, যদি দৈর্ঘ্য 30 হয় তাহলে ক্ষেত্রফল ও পরিসীমা কত? একটা আয়তক্ষেত্র বলছে, তার প্রস্থ বলছে পরিধির 2/3, পরিসীমার 2/3। তাহলে একটা কাজ করি, আমি ধরে নিই পরিসীমা সমান সমান এক্স, তাহলে প্রস্থকে বলছে পরিসীমার 2/3, 2/3 মানে x into 2/3। একদম। এবং দৈর্ঘ্য বলে দিয়েছে 30 সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 30
প্লাস প্রস্থ হচ্ছে 2/3 ইন্টু এক্স, এইটা সমান সমান হচ্ছে এক্স। তাহলে এটা করলে দাঁড়াচ্ছে 60 প্লাস 4/3 ইন্টু এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স। ভুল লিখলাম কি? একটি আয়তক্ষেত্রের প্রস্থ পরিসীমার 2/3। পরিসীমা এক্স হলে প্রস্থ হচ্ছে 2/3। দৈর্ঘ্য 30 সেন্টিমিটার হয়, তবে এর ক্ষেত্রফল ও পরিসীমা কত? অঙ্কটা ভুল আছে, হ্যাঁ? হ্যাঁ স্যার, মাইনাসে চলে আসছে। এখান থেকে আসবে না, এখান থেকে হচ্ছে এক্স বাই দুদিকে এক্স 3 কেটে প্লাস যাচ্ছে। 60 ইকুয়ালস টু 0 আসছে। অঙ্কটা কোনো একটা ইনফরমেশন ভুল দেওয়া আছে, অঙ্কটাকে ছেড়ে দিও। আচ্ছা, আমরা টাইপ 3 তে চলে যাই। টাইপ 3, টাইপ 3 দুই দাগটা দেখো তো। বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 30%, পরিসীমা বলেছে 104। দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 30%, তাহলে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে প্রস্থ কি হবে? প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 30%, মানে দৈর্ঘ্য এর 30%। 30/100। তাহলে হচ্ছে এটা যদি কাটি, তার মানে হচ্ছে 3x/10। পরিসীমা বলে দিয়েছে, দৈর্ঘ্য জানি, তাহলে আমি পরিসীমার সূত্রে বসিয়ে দিই। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান হচ্ছে এর পরিসীমা। সলভ করো, 2x প্লাস, আচ্ছা দরকার নেই, একটা কাজ করো, 2 ইন্টু 10, তাহলে হচ্ছে 10x প্লাস 3x ইকুয়ালস টু 104। এই 2 দিয়ে কেটে ফেল, তাহলে আসছে হচ্ছে 52। তাহলে উপরে আসছে হচ্ছে 13x/10 ইকুয়ালস টু হচ্ছে 52। তার মানে x মানে হচ্ছে এইটা গুণ এইটা, 10 গুণ 52, 13 দিয়ে ভাগ করবো কি, তাহলে 4 × 52, 40। 40। তাহলে কি পেলাম? দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, প্রস্থটা কি হবে? 40-এর 3/10, তার মানে 12 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 12, তাহলে 4 × 12 480। 480 এত বর্গ সেন্টিমিটার সেমি। স্কয়ার। সেন্টিমিটার স্কয়ার। দেখো টাইপ 6 এ চলে আস। টাইপ 6 এর 2টা দেখো তো। বলছে একটি আয়তকার পার্ক দিয়েছে, এই আয়তকার পার্কের
দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর বলে দিয়েছে 30 মিটার, 30 মিটার, এবং পরিসীমা বলছে 92 মিটার। তাহলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, তাহলে প্রস্থটা কত হবে? 30 মাইনাস এক্স। সরি, ভুল বললাম। স্যার এক্স মাইনাস 30 হওয়া উচিত। এইটাকে এক্স ধরলে এইটা হচ্ছে এক্স প্লাস 30, প্লাস 30, হ্যাঁ। তাই তো? তাহলে যদি এক্স প্লাস 30 হয়, আমাকে এখানে বলে দেওয়া রয়েছে হচ্ছে পরিসীমা, তাহলে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 30, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান হচ্ছে পরিসীমা বলে দিয়েছে 92। এই 2 দিয়ে যদি তুমি এখানে কেটে ফেলো, তাহলে এখানে পেয়ে যাবে হচ্ছে 46। 2x প্লাস 30 সমান সমান হচ্ছে 46। তার মানে হচ্ছে 2x ইকুয়ালস টু হচ্ছে কত? এই পাশে গেলে 46 মাইনাস 30 মানে 16। 16 তার মানে হচ্ছে স্যার x মানে হচ্ছে 8। 8 তাহলে প্রস্থ হচ্ছে আমার 8, তাই তো? দৈর্ঘ্য কত? 38। 38। 38 দেখো 30 যোগ 8, 38। তাহলে জিজ্ঞাসা করেছে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। 38 ইনটু 8 8 64 ছাড়া তোমার 6, 13 24 আর 6 30। 304 304, ঠিক। আচ্ছা, এবার টাইপ 6। টাইপ 6 7 এর দেখো 2 দাগের অঙ্কটা দেখো তো। কোন কোন টাইপ বললেন স্যার? টাইপ 7। টাইপ 7 এর 2 বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ বলে দিয়েছে, একটা আয়তক্ষেত্র তার প্রস্থ বলে দিয়েছে। প্রস্থ বলেছে 60 মিটার। বলছে দৈর্ঘ্য যদি 10 মিটার বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল কত বর্গ মিটার বৃদ্ধি পাবে? দেখো আমি এর দৈর্ঘ্য জানি, তাহলে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে আমার এ। তাহলে দৈর্ঘ্য যদি 10 মিটার বৃদ্ধি করা হয়, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে হচ্ছে এইটা, a plus 10 তাই তো? তাহলে আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এইটা, তার মানে 60a। এখন ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 60a প্লাস 600।
ঠিক তো? হ্যাঁ তাহলে দেখো আগে ক্ষেত্রফল ছিল 60A, এখন 60A তো আছে, তার সাথে কতটা বৃদ্ধি পেয়েছে? 600 এত, তাহলে 600 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। টাইপ 9 চলে আসো তো। টাইপ 9 প্রথম অঙ্কটা করো তো। টাইপ 9 বলছে একটি আয়তাকার পার্ক রয়েছে, এই পার্কটির দৈর্ঘ্য বলে দিয়েছে 30 মিটার, প্রস্থ বলে দিয়েছে 25 মিটার। বলছে একজন ব্যক্তি 20 মিটার প্রতি সেকেন্ড বেগে গোটা পার্কটি পরিক্রমা করতে কত সময় লাগে? অর্থাৎ পার্কটির এখান থেকে যাত্রা শুরু করে পুরো পার্ক এক পাক দিতে তার কত সময় লাগে? তাহলে আগে আমার কি জানতে হবে যে পার্কটির চারিধারের দৈর্ঘ্যটা কত, তবেই তো জানতে পারবো তার কত সময় লাগবে। 750। তাহলে কি লাগবে আমার? প্রথমে এর পরিসীমা লাগবে। পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ 30 প্লাস প্রস্থ কত 25, তার মানে হচ্ছে 2 গুণ 55, তাহলে 110, তাই তো? এবার এত মিটার হচ্ছে পরিসীমা। এখন বলছে তার বেগ, বেগ বলে দিয়েছে 20 মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ সে 20 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে 1/20 সেকেন্ডে, তাহলে 110 মিটার যেতে তার সময় লাগবে 1/20 ইন্টু 110 সেকেন্ড। তাহলে যেটা দিয়ে যদি কাটাকুটি করো দেখো আসবে হচ্ছে 5.5 সেকেন্ড। এই অঙ্কটা কিন্তু টেটে 1 বছর এসেছে। টাইপ 10, টাইপ 10 এর 2 করো। টাইপ 10 এর 2 তে বলছে 16 মিটার দীর্ঘ, 16 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠ 16 মিটার দীর্ঘ, 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে প্রস্থ বরাবর 3.5 মিটার চওড়া রাস্তা গেছে। প্রস্থ বরাবর মানে ঠিক এই বরাবর। এটা কত বলছে? 3.5 মিটার চওড়া। 3.5 বলছে রাস্তা বাদে বাকি অংশের ক্ষেত্রফল।
আচ্ছা, তাহলে আমি আগে ক্ষেত্রফল কত ছিল সেটা বার করে নিই। রাস্তা তৈরির আগে ক্ষেত্রফল কত ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ, 96 বর্গমিটার। 96 বর্গমিটার। তাহলে 96 বর্গমিটার। এবার দেখো রাস্তাটার ক্ষেত্রফল বার করো। দেখো রাস্তাটা দেখো একটা 21। আয়তকার শেপ না? যার দেখো দৈর্ঘ্য কত? 6, স্যার এই চওড়াটা 75 এই অ্যান্সার দৈর্ঘ্যটা, হবে। আর এই প্রস্থটা কত? 3.5। তাহলে রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে কত? 5 ছক 30, 0 হাতে আমার 3, 3 × 18, 19, 20, 21, তারপরে হচ্ছে 21 মিটার, মিটার স্কোয়ার। অতএব রাস্তা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত হবে? 96 বিয়োগ 21 সমান সমান হচ্ছে 5, 7। এটাই আসছে তো? 75। হ্যাঁ স্যার। আচ্ছা 7 করো। টাইপ 10 এর 7। সাত না 8 করো, 8। বলছে 12 মিটার চওড়া এবং 8 মিটার প্রশস্ত আয়তকার মাঠের বাইরের চারিদিকে রাস্তার ক্ষেত্রফল, এর চারিদিকে রাস্তা আছে, বলছে এই রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 158 বর্গমিটার। তাহলে বলছে রাস্তাটি কত চওড়া? আমি ধরে নিই রাস্তাটি এক্স মিটার চওড়া, এই চওড়াটাকে আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে দেখো তো এই যে বাইরের অংশটা আর তার দৈর্ঘ্য, এইটাকে যদি আমি এইভাবে ভেঙে দিই দুটো ভাগে, এখানে জুড়ে দিচ্ছি, এখানে জুড়ে দিচ্ছি, এখানে জুড়ছি, এখানে জুড়ছি, তাহলে তো দেখো এই একটা আয়তক্ষেত্র পাচ্ছি। এর দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে হচ্ছে এই যে দেখো 12 এই অবধি ছিল, এই অবধি তো 12 ছিল, এ পাশে এক্স বৃদ্ধি পেয়েছে, এ পাশে এক্স বৃদ্ধি পেয়েছে, তাহলে দৈর্ঘ্য হয়ে গেছে হচ্ছে 12 প্লাস এক্স প্লাস 2x। এক্স। আর এই প্রস্থটা কত? এক্স। আচ্ছা, তাহলে আর এইটুকু দেখো, স্যার এই 12 প্রস্থটা কেন স্যার? 2x কেন? আচ্ছা দেখো এই অবধি কত ছিল? 12। এখান থেকে এই অবধি কত ছিল? 12 ছিল তো। হ্যাঁ এখান থেকে দেখো রাস্তাটা এতটা চওড়া হয়েছে না, এই যে এতটুকু, এটা কত হ্যাঁ পরিমাণ চওড়া হয়েছে? এক্স পরিমাণ, তাহলে 12 X। প্লাস এক্স। আবার দেখো এই পাশে এতটা চওড়া হয়েছে, আবার এক্স পরিমাণ, তাহলে এই যে যে অংশটুকু, এই যে যে অংশটুকু, এইটুকুর ক্ষেত্রফল কি হবে? 12 প্লাস 2x। 2x ইন্টু এক্স
তো এইরকম রাস্তা দেখো, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, দুবার রয়েছে, তার মানে গুণ 2 প্লাস এইখানে আসে। দেখো এর দৈর্ঘ্যটা কত, 8, প্রস্থটা কত, প্রস্থ মানে রাস্তার যে চওড়াটা, গুণ এক্স। কটা জিনিস এরকম রাস্তা কটা রয়েছে, এইরকম রাস্তা কটা রয়েছে, এই একটা আর এই একটা, তাই তো? আচ্ছা, এবার দেখ, এইটাকে আমার বলে দিয়েছে হচ্ছে 158, তাহলে এইটাকে আমার সলভ করতে হবে। তাহলে সলভ করো। স্যার বলছি 12 12 প্লাস 2x এর পরে একটু বলুন না। এইটা এইটা এই জায়গাটা, হ্যাঁ, 12 প্লাস 2x এর পর যেগুলো বললেন ওটা একটু বলুন না। আচ্ছা বলে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা দেখো, এই যে যে টুকরো অংশটুকু, এই যে যে টুকরো অংশটুকুকে পাচ্ছি, এর দৈর্ঘ্য কত, 12 প্লাস 2x, আর প্রস্থ কত, এক্স। তাহলে 12 প্লাস 2x ইন্টু এক্স, তাহলে এইটার পেয়ে গেলাম। এইরকম টুকরো দেখো কটা আছে, আরো একটা আছে, এই যে একই রকম টুকরো, তার জন্য 2 দিয়ে গুণ করছি। ইন্টু এক্সটা কেন দিলেন? তুমি যখন দৈর্ঘ্য প্লাস প্রস্থ করো, তাহলে দৈর্ঘ্য কত আছে তোমার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করো, দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য তো 12 প্লাস 2x রয়েছে না, হ্যাঁ, আর এই প্রস্থটা কত আছে, প্রস্থ তো এক্স আছে। আচ্ছা। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 12 প্লাস 2x ইন্টু 2x, আর এখানে দাঁড়াচ্ছে 16x প্লাস 158। এটাকে যদি করো তাহলে পাবে হচ্ছে 24x প্লাস 4x স্কোয়ার প্লাস 16x ইকুয়ালস টু 158। তার মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 40 মাইনাস 158 ইকুয়ালস টু 0, 40x। 40x। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করো তাহলে 2x স্কোয়ার প্লাস 20x মাইনাস 7 দুগুণি 14, 9 দুগুণি 18। মিডল টার্ম করতে হবে। কঠিন হয়ে যাচ্ছে নাকি? স্যার এটা এক্স দিয়ে মানে না করে এমনি নর্মালি করলে আরো সহজ হবে না? নরমালি কিভাবে করবে বলো? স্যার আমি প্রথমে ভেতরের বর্গক্ষেত্রটার দেখো, ক্ষেত্রফল করলাম। পরীক্ষার ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমার অপশন এ, অপশন বি, সি দিয়ে দেবে, তখন কিন্তু যে কোনো একটা অপশন এর মধ্যে বসিয়ে বসিয়ে চেক করে ফেলতে পারবে সহজেই। আমাদের এখানে কোনো অপশন দেওয়া নেই বলে আমাদের এরকম অতটা কঠিন মনে হচ্ছে। বলো তুমি কিভাবে করতে চাইছো? স্যার বলছিলাম স্যার ভেতরের প্রথমে বর্গক্ষেত্রটা এই আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল করলাম, হ্যাঁ, আর বাইরেরটা তো বলে দিয়েছে 158 বর্গমিটার। না, এটা কি, এটা কিন্তু বাইরেরটার ক্ষেত্রফল বলেনি, বলছে বাইরের রাস্তাটার ক্ষেত্রফল 158। তুমি একটা বার করতে পারো যে হ্যাঁ, বাইরের যে রাস্তার ক্ষেত্রফল বর্গক্ষেত্রটা যদি তৈরি বলি হচ্ছে তাহলে তার তো ক্ষেত্রফল বার করে সেখান, সেটা একটা সহজ পদ্ধতি, সেটা ঠিকই বলেছো। হ্যাঁ, মানে এত এক্স ধরে করতে গেলে তো প্রচুর টাইম লাগবে। তুমি সেটাও করতে পারো, কিন্তু সেক্ষেত্রেও সমস্যা কিন্তু মিটছে না, দেখি দাঁড়াও। একশো আঠাশ হয়েছে ওটা।
কোনটা এটা? কোনটা 128 বেরোচ্ছে বলো? মানে টোটাল 240 হচ্ছে। কি 240 বার করেছে? মানে ক্ষেত্রফলটা 240 হচ্ছে তো স্যার। মানে এই ভিতরেরটা, তাই তো? হ্যাঁ। ভিতরেরটা তো হবে হচ্ছে 12 ইন্টু 8, মানে 96 হবে তো। 96, তাই তো? ভিতরেরটা 96 দাঁড়াবে। আর বাইরেরটা, হুম। চলো, তোমরা যেভাবে বাইরেরটা তো করতে চাইছো 158 সেভাবে বর্গ হচ্ছে মিটার বলেই দিয়েছে। না, বাইরের মানে রাস্তার রাস্তাটার ক্ষেত্রফল কমাতে ক্ষেত্রফল তো বলেছে ভেতরেটা ওটা। নিয়েও তো। জিজ্ঞাসা করছে রাস্তাটি কতটা চওড়া। আচ্ছা, এইটা তুমি বের করছো, এইটা হচ্ছে 12, এইটা হচ্ছে 8, তাহলে ভিতরেরটা হচ্ছে 96, ঠিক আছে? রাস্তাটা বলে দিয়েছে হচ্ছে 158, তাহলে টোটাল বড়টার ক্ষেত্রফল কত? 96 প্লাস 158, আর দুগুণ 16, 6 তোমার 1, 9 আর, 98 হয়ে গেছে স্যার, হ্যাঁ 98 হয়ে গেছে তো, 96, তাই ওটা 96 হবে। 96 হবে। 96, 96 আর 158। 96, 158, 98, ঠিক আছে তো? 158। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, 96, 8, 6, 14, তাহলে 254 এইটা, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি এটাকে চওড়াটাকে এক্স ভাবি, তাহলে এইটা হয়ে গেছে হচ্ছে 12 প্লাস এক্স প্লাস এক্স। আচ্ছা, প্রস্থটা বেড়ে হয়েছে হচ্ছে 8 প্লাস এক্স প্লাস এক্স, তাহলে সেই একই রকমই দাঁড়াবে 12 প্লাস 2x ইন্টু 8 প্লাস 2x, এইটা ইকুয়ালস টু দাঁড়াবে হচ্ছে 254। এটাকেও সলভ করতে পারো, অসুবিধা নেই, কিন্তু সেই আলটিমেটলি যদি দাঁড়াচ্ছে একই। প্রশ্নটা তো বুঝতে পারোনি তোমরা। প্রশ্নটাই বলছে আয়তকার মাঠের বাইরের চারিদিকে রাস্তার ক্ষেত্রফল। ওই যে 154 যেটা দেওয়া রয়েছে ওটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। না, অঙ্কটার ভাষা ঠিক নেই। 158, তোমরা যেটা ভাবছো সেটাই ঠিক, রাস্তা সমেত জমিটার ক্ষেত্রফলই বলছে, কিন্তু প্রশ্নের লেখাটা ঠিক নেই। বলছে মাঠের বাইরের চারিদিকে স্যার রাস্তার হুম ক্ষেত্রফল হুম, ওটা 158 হতে পুরোটার পারে না। পুরোটার ক্ষেত্রফল, হ্যাঁ স্যার। পুরোটার ক্ষেত্রফল চাই, তাই লেখাটা না? ভুল আছে, কিন্তু ওটা বলতে হুম চাইছে ওটাই পুরোটারই হ্যাঁ ক্ষেত্রফল, ঠিক। হ্যাঁ। 158 যেটা বেরিয়েছে সেটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল, ঠিক। তার থেকে 96 বাদ দিলে তবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল পাবে, হুম, তাহলে 62 হচ্ছে। তাহলে হচ্ছে 62। তাহলে দেখো আমাদের এই সমীকরণে বসালে হয়ে যাবে এখানে। তাও তো হচ্ছে না এটা। স্যার পরে যেভাবে করাছিলেন ওভাবে করুন, ওটাই বোঝা যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই টোটালটা বলছে এইটা না, এইটার জায়গায় লিখো 154, 108। এবার কর, এটা 96 প্লাস 16x প্লাস 24x প্লাস 4x স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 58, তাই তো? বাইরেরটার টোটালটার ক্ষেত্রফল বলে দিয়েছিল এইটা, তার মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 40x ইকুয়ালস টু হচ্ছে 62, 62, না 62, তাহলে 4x স্কোয়ার প্লাস 40x মাইনাস 62 মাইনাস ইকুয়ালস টু 62 ইকুয়ালস টু 0। এইটা একই তো আসছে। মিডিল টার্ম করা যাচ্ছে? যাবে না।
তোমাদের এই নোটটায় বেশ কিছু ভুল আছে। আমি একটা অন্য একটা কোশ্চেন সেট পাঠিয়ে দেবো আমি। ইনস্টিটিউশনের এই কোশ্চেন সেটটায় বেশ কিছু ভুল, এগুলো এ সলভ করতে পারবে না। দেখো সলভ করো, দেখো কিরকম ভ্যালু আসে। -20 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 400, 4 ইন্টু 2 ইন্টু -31 বাই 2 ইন্টু 2, তার মানে হচ্ছে -20 প্লাস মাইনাস 400 প্লাস 8 24 বাই 4 -5 প্লাস মাইনাস 100 না। হ্যালো হ্যাঁ, স্যার, 24 31, না না হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। -5 প্লাস মাইনাস 81, তাহলে দেখো কত আসছে। -5 প্লাস মাইনাস 9 নং 81, তার মানে যে একটা ভ্যালু দেবে, যদি দুটোই নেগেটিভ নাও তাহলে একটা ভ্যালু দেবে -14, একটা দেবে 4। -14টা হতে পারে না, তাহলে 4 হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, তো এক্স এর ভ্যালু হচ্ছে 4, এক্স এর ভ্যালু তাহলে বেরোনোর কথা হচ্ছে 4। হচ্ছে 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 তুমি যেভাবে করো এক্স এর ভ্যালু 4 ঠিকই আছে, কিন্তু এখানে অঙ্কের ভাষাটা জাস্ট ভুল আছে। যে রাস্তার চারিধারে রাস্তার ক্ষেত্রফল 158 না বলে বলতে হতো। এটা অনেকটা টাফ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বলো। রাস্তার ক্ষেত্রফলটা মানে বাইরের চারদিকেরটা যেটা, ওটা যদি 125 বর্গমিটার ধরি তাহলে কিন্তু হয়ে যাবে। কোনটা কোনটা বলো। 158টা হবে না। বাইরের যে রাস্তাটা আছে না, ওটা 158 যেটা আছে, হ্যাঁ, ওটা 125 যদি ধরুন, হুম, হুম, তাহলে বাইরের রাস্তাটার ক্ষেত্রফল বলছে 125 বর্গমিটার। হ্যাঁ, আর আর মাঠের ভেতরের দিকে যেটা হচ্ছে ওটা 96 বর্গমিটার। ঠিক আছে, হুম। তাহলে গোটা অংশটার ক্ষেত্রফল হচ্ছে 125 আর 96 মানে 221 বর্গমিটার। হ্যাঁ, হুম, তাহলে রাস্তাটা চওড়া হবে কত বলছে ওটা 12। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ, এবারে তাহলে ওটা যদি 12 আর 8 আছে তো, তাহলে 12 221 এটা বেরিয়েছে। তাহলে 8 ইন্টু কত করলে, 8 ইন্টু 13 করলে হচ্ছে 221, তাহলে 12 ইন্টু 17 করলে এদিকে হচ্ছে একটু দাঁড়াও হুম, দাঁড়াও, এখানে হচ্ছে 31 তো বসাই 4 8 প্রবলেম আছে ওটা। তোমরা প্র্যাকটিস সেট থেকে যতটা বড় পড়ো, আর যদি অন্য যে কোনো বই থাকে টেটের সেখান থেকে প্র্যাকটিস করি। নোটটায় না তোমাদের যিনি করেছেন নোটটা, প্রথম দিকে কিছু থিওরি আমি আপডেট করেছি ঠিকই, অনেক ভুল আছে, আমি কিছু ভুল ঠিক করেছি, বাট সব অঙ্ক আমার করে করে তাহলে দেখতে হবে। কারণ এই নোটটার মধ্যে দেখতে পাচ্ছি অনেক অঙ্কই ভুলভাল লেখা রয়েছে। স্যার রাস্তাটা স্যার 2.5 মিটার চওড়া হচ্ছে না, এরকম করে যদি করি এটা কিন্তু হয়ে যাচ্ছে। সেটা তো আমার একটা ধরে নিয়ে করা হবে, কিন্তু ওরা যা দিয়েছে তাতে হুম তো আমাদের ঠিকঠাক কিছু বেরোচ্ছে না। হুম। এরপর দেখো তোমাদের একটা কোশ্চেন সেট দিয়েছে। প্র্যাকটিস সেট গুলোতে অপশন দেওয়া আছে, অসুবিধা নেই, তখন তুমি অপশন এই বসিয়েও অঙ্কটা চেষ্টা অন্য করতে পারো। সিস্টেমে করিয়েছিল, মানে 5 5 করে বাড়িয়ে দিয়ে ওটাকে গুণ করেছিল, 221 হয়েছিল। দেখো অপশন দেওয়া থাকলে তাহলে খুব সহজেই বের করে ফেলা যেত, তাহলে তুমি অপশন ধরে ধরে চেক করে দিতাম একবারে, কিন্তু এখানে তো অপশন দেওয়া নেই। অপশন দেওয়া থাকলে হ্যাঁ, তোমরাও মানে তাই করবে। ওটাকে রুট ওভার করতে হবে স্যার, তাহলে তো হবে। এখানে তো তুমি মেলাতে পারছো না, ব্যাপারটা বোঝো তুমি। এখানে যে ভ্যালুটা দিয়েছে 158, আইদার এই ভ্যালুটার মান অন্য কিছু, বা এই যে ভাষাটা ব্যবহার করা হয়েছে ভাষাটা ঠিক নেই। প্রথমত এখানে বলেছে যে এই রাস্তার ক্ষেত্রফল 158,
তুমি দেখো এই ভিতরেরটা 96, শুধু রাস্তার ক্ষেত্রফল কি এত হতে পারে? মানে 12-র সাথে 5 যোগ করে আর 8-এর সাথে 5 যোগ করে। না, 5 যোগ কেন হবে, গুণ হবে। না, এর আগে তো ওইভাবেই হয়েছিল। এই 5টা তুমি পাবে কোথা থেকে? যেটা 5 হবে না 4 হবে না 3 হবে, এটা তুমি পাবে কোথা থেকে? তোমার কাছে কোনো আইডিয়া আছে? তা তো নেই। 12 প্লাস এক্স প্লাস এক্স এইটা ইন্টু 8 প্লাস 2x এইটা মাইনাস 96 ইকুয়ালস টু হচ্ছে 158। তার মানে হচ্ছে 96 16x প্লাস 40x এই একই আসছে। স্যার ওটা 125 ধরেছিল, 158টা ভুল দেওয়া আছে। তাহলে ঠিক আছে, ওটা ভুল আছে, যাই হোক 125 হলে মিলে যাবে। তাই হ্যাঁ স্যার, 125ই করেছিল আমাদের অন্য স্যার। এই নোটটা ভুল আছে, তোমার যদি নোটটা এখানে দেওয়া রয়েছে, নোটের অঙ্কগুলো ভুলভাল আছে, টাইপ আইদার টাইপিং মিস্টেক আছে, যিনি টাইপ করেছেন হয় তিনি ভুলভাল লিখেছেন, আর না হলে তিনি একটা কন্টেন্ট দিয়েছেন তিনি ভুলভাল করেছেন। আমি উপরে বেশ কিছু ভুল ঠিক করেছি, তাও সবটা ঠিক করা সম্ভব হয়নি। তোমরা করতে থাকো, ওই প্র্যাকটিস সেট দেখো নিচে একটা দেওয়া রয়েছে, ওটা করো। আর আমি পারলে দেখি একটা অন্য একটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো তোমাদের, কোনো তাতে তোমাদের অসুবিধা না হয়। এটা ছাড়া এটা থেকে থিওরিটা ভালো করে পড়ে নিও, আর এই প্র্যাকটিস সেটটা করো। আর অন্য অঙ্কের জন্য আমি আর একটা শিট দিয়ে দেবো, ঠিক আছে? কারো কোনো জিজ্ঞাসা? ম্যাথ রিলেটেড কোনো সমস্যা হলে আমাকে স্যার এই বাকি নাম্বারে। সেটগুলো কি দেখাবেন? হ্যাঁ বলো। বলছি বাকি রম্বস চোঙ এগুলো কি করাবেন? না, আজকে আর করাচ্ছি না, বাকি মোটামুটি সবগুলোরই একটা করে টাইপ দেখিয়ে দিলাম, তোমরা করো। এরপরে যদি কোনো অসুবিধা হয় দেন আমরা সেটা নিয়ে আবার আলোচনা করা যাবে। এটা আমার নাম্বার, আমাকে যদি ম্যাথ রিলেটেড কোনো রকম কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করো, হ্যাঁ? বা পার্সোনাল যদি কোনো কিছু জানার থাকে বা কিছু আমাকে টেক্সট করো, আমি বলে দেবো, ঠিক আছে? আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। যদি এই ব্যাপারে কিছু জানার থাকে, এখানের আজকে পড়ানোর ব্যাপারে যদি কিছু না বোঝার থাকে তাহলে বলতে পারো এখন। স্যার হ্যালো। বলো। হ্যাঁ স্যার, আপনি একটু উপরের দিকে স্ক্রিনটা তুলুন। আচ্ছা, আরো তুলবো? আর একটু তুলুন। এই পেজে তো আর কিছু নেই, এই পেজে এখানে
আচ্ছা স্যার, ওইগুলো তাহলে মুছে গেছে। ঠিক আছে। ওগুলো তাহলে মুছে গেছে। ঠিক আছে স্যার, ওটা পরের দিন জিজ্ঞাসা করে নেবো ভিডিও রেকর্ডিং আচ্ছা দেখে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, এই অঙ্ক করতে গিয়ে সমস্যা হয়, আমাকে এই নাম্বারে পাঠিও, বা অন্য কোনো থিওরি বুঝতে যদি কোনো অসুবিধা থাকে বা থিওরি সম্পর্কে কোনো আরো প্রশ্ন থাকে, আমার এই নাম্বারে পাঠিও, আমি তাকে বুঝিয়ে দেবো। আজকে তাহলে এখানে ক্লাসটা স্টপ করছি। ঠিক আছে স্যার। ঠিক আছে থ্যাংক স্যার। ইউ।